দ্বিতীয় অধ্যায়ে আমরা পড়ব সেট অফ ফাংশন। সেট আবিষ্কার করেন জার্মান গণিতবিদ জস ক্যান্টর। তিনি অসীম সেটের ধারণা প্রদান করে গণিত শাস্ত্রে আলোড়ন সৃষ্টি করেন এবং তার সেটের ধারণা সেট তত্ত্ব নামে পরিচিত বা সেট থিওরি নামে পরিচিত। ইনি জন্মগ্রহণ করেন 1844 খ্রিস্টাব্দে এবং মৃত্যুবরণ করেন 1918 খ্রিস্টাব্দে। তো সেট কি? আমরা সাধারণভাবে কি জানি, যেমন আমরা বলে থাকি গ্লাস সেট, কাপ সেট, তারপর হচ্ছে কি এক সেট কাপ, তারপরে এক সেট গহনা, এক সেট প্লেট ইত্যাদি আমরা হরহামেশা কিন্তু বলতে শুনি বা আমরা বলি। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে কাপের সেট, গহনার সেট, তারপরে প্লেটের সেট, আবার এখানে দেখলাম গ্লাসের সেট। তো গ্লাসের মধ্যে কিন্তু কাপ ঢোকেনি, বা হচ্ছে কাপের মধ্যে কিন্তু গ্লাস আসেনি। আবার গহনার মধ্যে কিন্তু প্লেট আসেনি। গহনার সেট গহনাগুলো নেই, প্লেট সেট প্লেটগুলো নেই। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে একই ধরনের জিনিসের তালিকা, একই ধরনের জিনিসের সুনির্ধারিত সংগ্রহ, এটাই হচ্ছে সেট। তাহলে আমরা সেটকে সংজ্ঞায়িত করতে পারি এভাবে: সেট হলো বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ। অর্থাৎ বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকেই সেট বলে। সেটকে সাধারণত ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর এ বি সি অথবা এক্স ওয়াই জেড ইত্যাদি দ্বারা প্রকাশ করা হয়। যেমন 2 4 6 সংখ্যা তিনটির সেট এ ইকুয়াল সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে হচ্ছে 2 4 6 কমা আকারে লিখতে হয়। তো সেটকে আমরা সেটের উপাদানগুলোকে আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখবো এবং একটা একটা করে উপাদান লিখে কমা দিয়ে দেব। আচ্ছা, সেটের প্রত্যেক বস্তু বা সদস্যকে সেটের উপাদান বলা হয় বা এলিমেন্ট বলা হয়। যেমন বি ইকুয়াল এ বি, এই বি সেটের সদস্যগুলো হচ্ছে এ এবং বি। তো উপাদান প্রকাশের চিহ্ন ইপসাইলন, এই চিহ্নটাকে বলা হচ্ছে ইপসাইলন বা এটা গ্রিক বর্ণ ইপসাইলন। তো এটা সেটের উপাদান প্রকাশে ব্যবহার করা হয়। এটাকে কিভাবে পড়বো? এটাকে পড়া হবে এ ইজ বিলংস টু বি, অর্থাৎ এ বি এর মধ্যে আছে বা এর মালিক হলো বি। এভাবে আমরা বলতে পারি এ ইজ ইন হচ্ছে বি, অর্থাৎ ইজ ইনও ব্যবহার করতে পারি। তো আমার কাছে সবচেয়ে ভালো লাগে এটা ইজ ইন বা আছে। যেমন আমরা কি বলি, বাবা বাড়িতে আছেন, ইংরেজি কি? বাবা বাড়িতে আছেন। তো বাড়ির মধ্যে আছেন, তখন আমরা কি বলি? মাই ফাদার ইজ ইন হোম। তো এই ইজ ইন, তো মাই ফাদারকে যদি আমরা এফ বলি আর এই ইজ ইনকে যদি আমরা এই রকম ইপসিলন চিহ্ন দিয়ে দিই এবং হোমকে যদি এইচ বলি, তাহলে কিন্তু এরকম ধারণ করলো এফ ইজ ইন এইচ। অর্থাৎ মাই ফাদার হোমের একটা উপাদান বা হোমের একটা সদস্য। তাহলে এরকম ভাবে যেমন বলি বাবা বাড়ির মধ্যে আছেন, তখন আমরা বলি এরকম যে মাই ফাদার ইজ ইন হোম। এটাকে আমরা শর্টকাটে বলবো হচ্ছে এফ ইজ ইন এইচ। মাই ফাদারকে আমরা এফ ধরলাম, হোমকে আমরা এইচ ধরলাম। মাই ফাদারকে এফ এবং হোমকে এইচ, তাহলে এফ ইজ ইন এইচ। এটা খুব সহজে মিনিং দেয়। অর্থাৎ এফ এইচ এর মধ্যে আছে, অর্থাৎ কোনো উপাদান বা কোনো সদস্য একটি সেটের মধ্যে থাকলে আমরা এভাবে প্রকাশ করতে পারবো। আর যদি না থাকে সেই ক্ষেত্রে কি করব? যেমন হচ্ছে সি ইজ নট ইন বি, বা আমরা বলবো সি ডাজ নট বিলংস টু বি। অর্থাৎ যদি সি বি এর মধ্যে না থাকে, এখানে আমরা দেখতে পাচ্ছি সি বি এর মধ্যে নাই, বি সেটের মধ্যে নাই, অর্থাৎ তার উপাদানগুলোর মধ্যে পড়ে না, তখন আমরা বলবো সি ইজ নট ইন বি বা সি ইজ নট ডাজ নট বিলংস টু বি। তাহলে আমরা যদি বাবা বাড়িতে না থাকেন, তাহলে আমরা কি বলবো? এটাকে এফ ইজ নট ইন এইচ, এরকম কেটে দেব। তাহলে এটা হয়ে যাবে ইজ নট ইন বা ডাজ নট বিলংস টু। সেট, তার আগে বলে নিই, সেট প্রকাশের দুইটি পদ্ধতি আছে। একটি হচ্ছে
তালিকা পদ্ধতি এবং একটি হচ্ছে গঠন পদ্ধতি। তো তালিকা পদ্ধতি, দুইটা পদ্ধতিতে আমরা সেটকে প্রকাশ করব। পদ্ধতি, তালিকা পদ্ধতি এবং আরেকটা হচ্ছে গঠন পদ্ধতি। এই দুই পদ্ধতিতে সেট প্রকাশ করা হয়। যেমন এ একটি সেট হচ্ছে, আমরা লিখি 1 3 5, সরি আমরা 1 লিখব না, আমরা একটা শর্ত দিয়ে লিখি 3 5 7 সাপোজ 9। তাহলে এই সেটটাকে এর উপাদানগুলো সুনির্দিষ্ট, অর্থাৎ এর উপাদানগুলো সরাসরি লেখা আছে এবং সুনির্দিষ্ট। এইভাবে উপাদানগুলোকে সরাসরি ব্যবহার করে লেখা কে বলা হচ্ছে সেটের তালিকা পদ্ধতি, তালিকা পদ্ধতির প্রকাশ। কিন্তু এই সেটটিকে আমরা উপাদান ব্যবহার করে ওইভাবে সরাসরি না লিখে কোনো শর্ত বা সাপেক্ষে আমরা এটাকে বিবরণের মাধ্যমে লিখব, তখন এই সেটটাকে বলবো আমরা গঠন পদ্ধতিতে প্রকাশ। যেমন এ সেটকে আমরা গঠন পদ্ধতিতে প্রকাশ করলে এ সেটের এই এলিমেন্ট গুলোকে যদি আমরা সাধারণভাবে এক্স বলে দিই, তাহলে দেখতে পাচ্ছি এগুলো কি স্বাভাবিক সংখ্যা। তাহলে আমরা একটা শর্তের মধ্যে লিখি যে এক্স, এ সেটের এলিমেন্ট গুলোকে আমরা ধরছি কি এক্স, এ সেটের এলিমেন্ট গুলো এক্স, এরকম যেন, এই চিহ্নটাকে আমরা বলি সাজ দ্যাট বা যেন, আমরা এগুলো পরবর্তীতে বলে দিব। তো সাজ দ্যাট বা যেন এক্স, এ সেটের উপাদানগুলো হচ্ছে এক্স, যেন কিরকম, এক্স হলো এক্স বিজোড় সংখ্যা, এক্স বিজোড় স্বাভাবিক সংখ্যা, এবং এবং এই বিজোড় সংখ্যাগুলো কার মধ্যে আছে, কত থেকে কতর মধ্যে, একের চাইতে বড় এবং হচ্ছে 11-র চাইতে ছোট। তাহলে আমরা এভাবে লিখতে পারি 1 is less than x, অর্থাৎ 1টা x এর চাইতে ছোট হবে, x এর মানগুলো 1 এর চাইতে বড়, বা 1টা হবে কি x এর মানগুলোর চাইতে ছোট। তাই আমরা এভাবে লিখি, দুই শর্তকে একবারে লিখবো। তো 1 is less than x is less than হচ্ছে 11। তাহলে এইভাবে প্রকাশ করাটাকে বলা হচ্ছে এ সেটের গঠন পদ্ধতি। আমরা এ সেটকে গঠন পদ্ধতিতে এভাবে প্রকাশ করলাম, অর্থাৎ এ সেটের এলিমেন্ট গুলোকে আমরা সাধারণভাবে যদি এক্স বলে দেই, তাহলে এক্স সাজ দ্যাট এক্স গুলো কি বিজোড় সংখ্যা, এগুলো বিজোড় স্বাভাবিক সংখ্যা বলে দিলাম, এবং এই বিজোড় সংখ্যাগুলো কি শর্তে, কতখানির মধ্যে আছে, কতটুকু দূরত্ব রেঞ্জের মধ্যে আছে, সেটা হচ্ছে 1 এর চাইতে বড় এবং 11 এর চাইতে ছোট, এর মধ্যে 3 5 7 9। এবার হচ্ছে সসীম সেট এবং অসীম সেট। যে সেটের উপাদানগুলো গণনা করা বা নির্ধারণ করা যায়, গণনা করে নির্ধারণ করা যায় একটা নির্দিষ্ট উপাদানগুলো, সেই সেটগুলোকে আমরা বলবো সসীম সেট। যেমন হচ্ছে এ একটি সেট যার উপাদানগুলো একটি নির্দিষ্ট 1 2 3, আর কিছু নাই বা আর কিছু থাকতেও পারে না, এই কয়টার সংখ্যায়, তাহলে নির্দিষ্ট করে দেওয়া আছে, তাই এই সেটটাকে বলা হচ্ছে সসীম সেট। আর যে সেটের উপাদানগুলো নির্দিষ্ট নয়, গণনা করে নির্ধারণ করা যায় না, সেই সেটগুলোকে বলা হচ্ছে অসীম সেট। যেমন হচ্ছে 1 2 3 4 ডট 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 ডট, মানে কি আপ টু চলতে আছে, এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট। তো স্বাভাবিক সংখ্যা তো হচ্ছে অনেক প্রচুর আছে, তো এই সেটের সংখ্যাকে গণনা করে শেষ করা যায় না। আমরা যদি বাস্তবে দেখি যে এখানে আমরা কয়েকটি ফল দেখতে পাচ্ছি, 4টি, তাহলে এই সীমাবদ্ধ এর মধ্যেই, এই 4টির মধ্যেই, তাহলে কি হচ্ছে, এটা একটা হচ্ছে সসীম সেট। আর এই চাল, কতগুলো চাল আছে এটা গণনা করা যায় না, হ্যাঁ, তা আনকাউন্টেবল। তাহলে এইগুলোকে বলা হচ্ছে, এই ধরনের সেটকে বলা হবে হচ্ছে অসংখ্য চাল, তাই এই ধরনের সেটকে বলা হবে অসীম সেট। এবার আমরা পড়বো ফাঁকা সেট। তো যে সেটের সদস্য নাই, সদস্যবিহীন সেটকে বলা হচ্ছে ফাঁকা সেট। যে সেটের সদস্য নাই, শূন্য নয়, শূন্য উপাদান যদিও শূন্য, মানে আবার এইটা বুঝবো আমরা তখন 0, এটা নয় আর কি। যে সেটের সদস্য নাই, সদস্যবিহীন সেটকে ফাঁকা সেট বলবো। তার আগে আমরা বলে নিই, একটা সেট, এর আগে আমরা বললাম যে একটা সেটের উপাদানগুলোকে আমরা এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখবো। তো যদি এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কোনো সদস্য না থাকে, অর্থাৎ ফাঁকা, তাহলে সেই সেটকে আমরা বলবো ফাঁকা সেট। যেমন
এ সেটের এলিমেন্ট নাই, তাহলে এ সেটটা হচ্ছে কি ফাঁকা সেট। তো ফাঁকা সেটকে এরকম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ফাঁকা অবস্থায় রাখা হয়, এভাবে ফাঁকা সেটকে প্রকাশ করা হয়। অথবা আমরা এরকম গ্রিক বর্ণ এই ব্যবহার করি ফাই, এটা দিয়ে আমরা ফাঁকা সেটকে প্রকাশ করি। ভেন চিত্র। ভেন চিত্র বিজ্ঞানী ভেন হচ্ছে জন ভেন এই ভেন চিত্রের প্রবর্তন করেন। তো কিরকম ভেন চিত্র, তার চিত্র আমরা একটু দেখি কিরকম হবে। ভেন চিত্রে থাকবে আয়তক্ষেত্র থাকবে এবং বৃত্তক্ষেত্র থাকবে, নিয়ে হচ্ছে জ্যামিতিক এই চিত্রগুলো নিয়ে বিজ্ঞানী জন ভেন গণিতের এই সেটকে প্রকাশ করছেন। জ্যামিতিক চিত্রগুলো অর্থাৎ আয়তক্ষেত্র, বৃত্তাকার ক্ষেত্র এবং ত্রিভুজ ক্ষেত্র ব্যবহার করে ভেন চিত্র তিনি অঙ্কন করছেন। কিরকম, যেমন একটা ক্ষেত্রের মধ্যে এই ক্ষেত্রটাকে বলা হচ্ছে, এই আয়তক্ষেত্রটাকে সার্বিক সেট বলা হয়, এবং এর মধ্যে ধরে নিলাম আমরা দুইটা সেট আছে, একটা হলো এ সেট, একটা হলো বি সেট। তো এ সেটের উপাদানগুলো হচ্ছে 1 3 সাপোজ 5, এবং বি সেটের উপাদান হচ্ছে 5, তারপরে হচ্ছে 4 7, এরকম। তাহলে আমরা এখানে দেখি যে এ সেটের সদস্যগুলো কি 1 3 5, এবং বি সেটের সদস্যগুলো হচ্ছে কত 4 5 7, এবং সার্বিক সেটের মধ্যেও আছে আরেকটি আছে, ধরে নিলাম আমরা 8 আছে। তাহলে এই সার্বিক সেট ইউ, এটাকে আমরা আয়তক্ষেত্র দ্বারা প্রকাশ করছি। এর মধ্যে কি কি থাকলো, তাহলে সবগুলো আছে, অর্থাৎ এ এর বৃত্ত আছে, বি এর বৃত্ত আছে, এগুলো সবগুলো মিলেই হচ্ছে সার্বিক সেট। তো সার্বিক সেটের মধ্যে কি আছে 1 3 4 5 7 8। তো এইভাবে একটা চিহ্নের মাধ্যমে, চিত্রের মাধ্যমে, সাংকেতিক জ্যামিতিক চিত্রের মাধ্যমে প্রকাশ করাকে বলা হচ্ছে ভেন চিত্র। বিজ্ঞানী ভেন সর্বপ্রথম এই জন ভেন এই সেটকে এভাবে প্রকাশ করেন। এখানে এ এবং বি এর বৃত্ত দুটা পরস্পরকে ছেদ করছে, অর্থাৎ দুটার মধ্যেই আছে এই 5টা কমন অবস্থায় আছে, তাই এই ছেদ অংশটুকুর মধ্যে আছে, অর্থাৎ এমন ভাবে এখানে দাগানো হয়েছে যেন এ এর বৃত্ত এবং বি এর বৃত্তর কমন অংশটুকুর মধ্যে থাকে এই 5 উপাদানটি দুইটার মধ্যেই আছে, এবং এইটা এ এবং বি এর বৃত্তের বাহিরে কিন্তু সার্বিক সেটের মধ্যে আছে, এবং সার্বিক সেটটাই হচ্ছে এ এবং বি সেটের, অর্থাৎ স্রষ্টা। এ এবং বি সেট এটার থেকেই তৈরি, অর্থাৎ একটা কতগুলো সেটের সাথে যদি সার্বিক সেট থাকে তাহলে ওই সেটগুলো এই সার্বিক সেট থেকেই তৈরি হয়, উৎপন্ন হয়। তাহলে সার্বিক সেটের মধ্যে সব উপাদানগুলো আছে, এবং এ সেটের মধ্যে আছে 1 3 5, এভাবে আমরা এক বৃত্তের মধ্যে নিলাম। বি সেটের মধ্যে আছে হচ্ছে 5 4 7, এভাবে আরেক বৃত্তের মধ্যে নিলাম। তো দেখলাম যে 5 উপাদানটি দুই সেটের মধ্যে আছে, এভাবে আমরা কমনের মধ্যে তাকে রেখে দিলাম। তাহলে এইভাবে প্রকাশ করাটাই হচ্ছে ভেন চিত্র। এবার উপসেট। উপসেট হচ্ছে একটি সেটের সকল সদস্য। আমরা আগে উদাহরণটাই দিয়ে নিই। ধরি এ একটা সেট 1 3 5, বি একটি সেট যার উপাদানগুলো হচ্ছে 1 3 5 4। তাহলে এ সেটের সকল সদস্য বি সেটের মধ্যে আছে, অর্থাৎ এ সেটের সকল উপাদান বি সেটের মধ্যে যদি থাকে তাহলে আমরা বলতে পারি কি এ সেটটা বি সেট থেকেই তৈরি, বা বি সেটটাই হলো এ সেটের মালিক, বা এ সেটটা তৈরি হয়েছে বি সেট থেকে, বা এ সেটের সকল উপাদান আছে কার মধ্যে, বি এর মধ্যে। তখন আমরা বলবো যে এ সেট বি সেটের উপসেট। অর্থাৎ যদি একটি সেটের সকল সদস্য আরেকটি সেটের উপাদান হয়, সকল সদস্য যদি আরেকটি সেট থেকে নেওয়া হয়, নিয়ে গঠন করা হয়, তাহলে সেই সেটকে, যে সেট থেকে নেওয়া হবে তার উপাদানগুলো, সেই সেটের তার উপসেট বলা হবে। যেমন এ সেটের সকল সদস্য বি সেটের মধ্যে অবস্থিত, তাই এ কে আমরা বলবো বি এর উপসেট, এবং এটাকে সাংকেতিক ভাবে লিখবো এ এরকম আর কি, ইউ এর মতো এইরকম চিহ্ন, এ ইজ সাবসেট অফ বি। এটাকে পড়া হবে এ ইজ এ সাবসেট অফ বি, অর্থাৎ এ হচ্ছে বি এর সাবসেট বা উপসেট, প্রকৃত উপসেট।
ধরে নিই এ একটি সেট যেটার উপাদান হচ্ছে 3 4 5 6, বি আর একটি সেট যার উপাদান হচ্ছে 5 এবং 6। তাহলে বি সেটের সকল সদস্যই কিন্তু এর মধ্যে আছে। বি সেটের সকল সদস্যই, দুইটা সদস্য দুটাই হচ্ছে এর মধ্যে আছে। তাহলে আমরা বলবো কি বি সাবসেট অফ এ। এখন বি সেটের এই উপাদানগুলো যদি এ সেটের উপাদানগুলো সমান না হয়, অর্থাৎ তার সাথে কিছুটা কম হয়, তাহলে আমরা বলবো বি কে এর প্রকৃত উপসেট, এবং এটাকে লেখা হবে বি ইজ প্রপার সাবসেট অফ এ, এভাবে লেখা হবে। আর যদি সমান হয়ে যায় তাহলে সেটা প্রকৃত উপসেট হবে না। যেমন আরেকটি সেট হচ্ছে সি, সাপোজ 3 4 5 6, তাহলে এই সেটটা হচ্ছে এর সেটের সকল সদস্য এর মধ্যে আছে, তাহলে সি হচ্ছে এর উপসেট কিন্তু প্রকৃত উপসেট না, এটা সমান হয়ে গেছে। সেটের অন্তর বা বাদ সেট, যেমন এ একটি সেট আমরা ধরে নিলাম হচ্ছে 1 2 3 4 5, আমরা ইচ্ছা মতো ধরে নিলাম 6 পর্যন্ত, এবং বি একটি সেট 2 4 6। তাহলে বাদ সেট কি, এ থেকে বি এর মাইনাস করলে যে সেটটা পাবো সেটাই হচ্ছে এ ও বি এর মাইনাস সেট বা সেটের অন্তর, এ ও বি সেটের অন্তর বা বাদ সেট। তাহলে কিভাবে করতে হয়, 1 2 3 4 5 6, তার থেকে মাইনাস হচ্ছে কত, 2 4 6, 2 4 6। এখন এই উপাদান গুলো বাদ দিলে যেটা থাকে আর কি, অর্থাৎ 2 4 6 এই এলিমেন্ট গুলোর মধ্যে থেকে এর এলিমেন্ট গুলোর মধ্যে থেকে বাদ যাবে, তাহলে হচ্ছে কি 1 3 5। তাহলে এই যে সেটটা পেলাম, এই সেটটাকে বলা হচ্ছে এ ও বি এর বাদ সেট, এ থেকে বি এর বাদ সেট বা এ থেকে বি এর অন্তর সেট। সার্বিক সেট, যদি একটি সেটের অধীনে কতগুলো সেট হয়, যেমন ইউ ইকাল কত আছে 1 2 3 4 5 6 7, এবং এ সমান আছে হচ্ছে 2 4 6, বি ইকুয়াল আছে সাপোজ হচ্ছে 1 3 5 7। তাহলে এই এ এবং বি সেট দুটা ইউ সেটের থেকেই তৈরি, অর্থাৎ এ সেটের সকল সদস্য এই সেটের মধ্যে আছে এবং বি সেটের সকল সদস্য ইউ সেটের মধ্যে আছে। তাহলে আমরা বলবো এ এবং বি সেটটা ইউ সেট, এ এবং বি সেটের সার্বিক সেট হলো এই ইউ সেটটা। এটাকে ইউনিভার্সাল সেট বা এরকম ইউ দিয়ে প্রকাশ করা হয়, ক্যাপিটাল ইউ দিয়ে। পূরক সেট, যদি একটি সেটের সদস্যগুলো কোন একটি সেটে না থাকে, যে সেটের সদস্য তার হচ্ছে সাবেক সেটে থাকবে না, সেটাই হচ্ছে তার পূরক সেট। যেমন হচ্ছে এ ইকুয়াল আমরা ধরে নিই 1 3 5, এর সার্বিক সেটটা হলো ইউ ইকুয়াল 1 2 3 4 5। তাহলে এর পূরক সেটটা কি হবে, এরকম মাথার উপর কার্ভ সি লেখা হয়, অথবা এ এরকম বার চিহ্ন ড্যাশ চিহ্ন দিয়ে লেখা হয়। তাহলে এই পূরক সেটটা হবে সার্বিক সেট থেকে তার এলিমেন্ট গুলো বাদ, অর্থাৎ যে সেটটির পূরক সেট সেই সেটের এলিমেন্ট গুলোকে সার্বিক সেট থেকে বাদ দিলে যেই এলিমেন্ট গুলো পাওয়া যাবে সেটাই হবে তার পূরক সেট। যেমন এখানে কত 1 2 3 4 5, তার থেকে মাইনাস হচ্ছে এর এলিমেন্ট গুলো 1 3 5, তো বাদ দিলে হয় 1 3 5 এর মধ্যে বাদ গেলে 2 4। তাহলে এর পূরক সেট হচ্ছে কত, এর এলিমেন্ট গুলো 2 4। তাহলে এর পূরক সেটের মধ্যে যে উপাদানগুলো আছে এ সেটের মধ্যে কিন্তু সেই উপাদানগুলো নাই, অর্থাৎ পূরক সেটের নিয়মটাই হলো এটা যে পূরক সেট, যে সেটের পূরক সেট হবে সেই উপাদানগুলো, পূরক সেটের উপাদানগুলো তার সাবেক সেটে থাকবে না, অর্থাৎ তার এই এ সেটের পূরক সেট হলো এর এলিমেন্ট গুলো সার্বিক সেট থেকে বাদ দিলে যে সেটটা থাকবে সেটাই হচ্ছে এর পূরক সেট। সংযোগ সেট, দুইটা সেটের সংযোগ কি হয় 1 2 3, সাপোজ বি একটি সেট 2 4 6, তাহলে এই দুটা সেটের সংযোগ সেট হচ্ছে এরকম
1 2 3 ইউনিয়ন 2 4 6, এটাকে লেখা হয় কমন এবং আনকমন সবগুলো। তাহলে কি হচ্ছে 1 2 এর দুটার মধ্যে কমন আছে 2, আমরা লিখলাম 3 4 6। অর্থাৎ এই দুটা সেটকে যখন আমরা সংযোগ করব এদের, তখন এদের এলিমেন্ট গুলো মধ্যে যেটা কমন আছে সেটাও থাকবে এবং আনকমন আছে সেগুলো থাকবে, সবগুলো একত্রিত হয়ে যে সেট গঠন করবে সেটাই হচ্ছে সংযোগ সেট, এওবি এর সংযোগ সেট। তারপরে সেট সেট, যেমন হচ্ছে এ সেটের এলিমেন্ট গুলো হচ্ছে 1 2 3, আবার বি সেটের একটি সেট যেটার এলিমেন্ট গুলো হচ্ছে 2 5। তাহলে এই দুটা সেটের মধ্যে কমন কি হচ্ছে 1 2 3, এবং এটাকে আমরা এইভাবে লিখবো, এটাকে বলা হচ্ছে ইন্টারসেকশন চিহ্ন 2 5। তাহলে কথা হচ্ছে এই দুটার মধ্যে কমন নিলে পরে কমন কি কি আছে, অর্থাৎ 2 শুধু কমন। সেই ক্ষেত্রে এলিমেন্টগুলোর মধ্যে, দুটা সেটের এলিমেন্টগুলোর মধ্যে যখন শুধু কমনটা নেব, তখন সেইটাকে বলা হচ্ছে, সেই সেট হচ্ছে দুটা সেটের মধ্যে সেট সেট। নিঃসেট সেট, যেমন a ইকুয়াল 2 5, সাপোজ এটা b ইকুয়াল 6 4, বা হচ্ছে b ইকুয়াল 4 6। তাহলে এই দুই সেটের মধ্যে কোন রকম কমন নাই। 2 5 ইন্টারসেকশন আমরা এটা করলে 4 6, তাহলে আমরা এই দুই সেটের মধ্যে কোনো মিল উপাদান পাবো না, তখন কি ফাঁকা সেট। এই সেটটাকে বলা হচ্ছে, এই সেটটার এই এ ও বি এর নিঃসেট সেট, অর্থাৎ তাদের মধ্যে কোনো কমন যাবে না, কোনো কমন উপাদান থাকবে না। শক্তি সেট বা পাওয়ার সেট, যদি এ একটি সেট হয় এ বি এর এলিমেন্ট নিয়ে, তাহলে এর শক্তি সেট কি রকম, আমরা লিখব পি অফ এ, অর্থাৎ পাওয়ার অফ এ সেট। তাহলে এটাকে লেখা যায়, এর উপাদানগুলোকে আমরা উপসেট আকারে লিখব, অর্থাৎ এ একটা উপসেট, বি একটা উপসেট, অর্থাৎ এ সেটের সকল উপসেট নিয়ে গঠিত সেটই হচ্ছে এ সেটের পাওয়ার সেট। বি একটা উপসেট, তারপরে এ বি একটা উপসেট, আবার ফাঁকা সেটও একটি হচ্ছে তার উপসেট। এইগুলো সবগুলো মিলে যেই হচ্ছে সেটটা, সেটাই হচ্ছে পি অফ এ বা পাওয়ার অফ এ সেট। ক্রোমোজোর, ক্রোমোজোর হলো, এটা একটা উদাহরণ দিয়ে বলা যায়। সাপোজ হচ্ছে রহিম ও করিম, দুই বন্ধু, এরা হচ্ছে পরীক্ষায় মেধা তালিকায় হচ্ছে কি প্রথম ও দ্বিতীয় হলো। তাহলে এই ক্ষেত্রে এদেরকে জোড়া আকারে লিখবো মেধাক্রম অনুসারে। ধরে নিলাম রহিম হয়েছে প্রথম আর করিম হয়েছে দ্বিতীয়, তাহলে এরকম ভাবে লিখবো রহিম কমা করিম। তাহলে এইখানে এই জোড়াটাকে বলবো আমরা ক্রোমোজোর। আমরা ক্রোমোজোর পাই কখন, দুটা সেটের যখন কার্তেশীয় গুণজ করি, গুণজ সেট পাই, তখন আমরা সেটের মধ্য থেকে ক্রোমোজোর পাই, উপাদানগুলো ক্রোমোজোরিক আকারে পাই। তো কার্তেশীয় গুণজ সেট কি, দুইটা সেটের গুণ করলে যেই সেটটা দাঁড়ায় সেটাই হলো দুইটা সেটের কার্তেশীয় গুণজ সেট। তো আমরা কিভাবে করি, এ সেট একটা সেট যার এলিমেন্ট হচ্ছে 1, সাপোজ 1 আর 2, এবং বি একটা সেট যার এলিমেন্ট হলো এ এবং বি। তাহলে এই দুই সেটের মধ্যে কার্তেশীয় গুণজ সেট হলো 1 2 ক্রস হচ্ছে এ বি। তাহলে এক্ষেত্রে 1 আমরা কমা দিয়ে লিখবো এ, তারপরে 1, তারপরে লিখবো বি, তারপর হচ্ছে 2 এর সাথে একবার নিব, অর্থাৎ 1 এর সাথে এ কে নিলাম, 1 এর সাথে বি কে নিলাম, আবার 2 এর সাথে এ কে নিব, 2 এর সাথে বি কে নিব, 2 এর সাথে নিলাম এ কে, আবার 2 এর সাথে নিব বি কে। তাহলে এই ক্ষেত্রে এই যে ক্রোমোজোর আকারে পেলাম উপাদানগুলো, এটাই হচ্ছে কার্তেশীয় গুণজ সেটের এলিমেন্ট। কার্তেশীয় গুণজ সেটের এলিমেন্ট গুলো আসে ক্রোমোজোর আকারে, যেই ক্রোমোজোর গুলোর প্রথম উপাদান এ সেট থেকে নেওয়া, এই যে প্রথম উপাদানগুলো এ সেট থেকে নেওয়া,
আর দ্বিতীয় উপাদানগুলো হচ্ছে বি সেট থেকে নেওয়া। সেট প্রকাশে ব্যবহৃত চিহ্ন বা প্রতীক। আমরা এতক্ষণে যেই সেটগুলোকে জানলাম, এবার আমরা যখন এর অ্যাপ্লিকেশন গুলো করব তখন কিছু চিহ্ন, সাংকেতিক চিহ্ন আমরা ব্যবহার করব, সেগুলোকে আমরা ধীরে ধীরে লিখি। আমরা এরকম ক্যাপিটাল ইউ, এটা দিয়ে আমরা ইউনিভার্সাল সেট বা সার্বিক সেটকে প্রকাশ করব। সার্বিক সেট, এই ইউটা দিয়ে আমরা প্রকাশ করব ইউনিয়ন সেট বা সংযোগ সেট। সংযোগ সেট বা হচ্ছে কি ইউনিয়ন অফ এ সেট। আমরা এইভাবে লিখি সেট। এর নিয়মটা হচ্ছে কি, দুইটা সেটের মধ্যে সংযোগ যখন করব তখন কমন এবং আনকমন সব থাকবে, সব। আর এই সেটটা হচ্ছে কি ইন্টারসেকশন সেট বা ছেদ সেট। এটা শুধুমাত্র ইন্টারসেকশন সেট বা হচ্ছে শুধু কমন। শুধু কমন। আরো কিছু আছে, সেগুলো আমরা লিখি। তারপর হচ্ছে এরকম যখন থাকবে তখন এটাকে আমরা আগেই বলেছি যে এটাকে বলা হচ্ছে কি ইপসিলন বর্ণ, হচ্ছে ইপসিলন গ্রিক বর্ণ। এটাকে আমরা ব্যবহার করে হচ্ছে উপাদান প্রকাশে। তো এটাকে আমরা পড়ি ইজিন। সহজ হয়, ইজিন বললেই মিনিংটা খুব সহজে বোঝা যায়। ইজিন বা আমরা বলবো বিলংস টু। তারপর এরকম থাকলে বলবো ইজ নট ইন বা ডাজ নট বিলংস টু। তারপর হচ্ছে এটা হলো সাবসেট বা হচ্ছে কি উপসেট। এটা হলো ইজ নট সাবসেট বা উপসেট নয়। তারপরে আরো কিছু আমাদের আছে। এটা বা হচ্ছে আমরা এটাও লিখতে পারি, এটাকে বলা হচ্ছে ফাঁকা সেট। তারপরে এটাকে আমরা লিখব বাদ সেট, এই চিহ্নটা, বা মাইনাস সেট। যেমন এটাকে পড়া হবে এ বাদ বি বা এ মাইনাস বি, করতে হবে এরকম এ বাদ বি এভাবে। তারপরে এটা হচ্ছে পূরক সেট, এ এর পূরক সেট। আচ্ছা, তারপরে আমরা সবগুলো লিখলাম। হ্যাঁ, লিখেছি এরকম। আরো কিছু আচ্ছা, সেগুলো লিখি। যেমন হচ্ছে কি আমরা এটা ব্যবহার করব এন। তো এন হচ্ছে কি স্বাভাবিক সংখ্যার সেট। তো স্বাভাবিক সংখ্যার সেট একটা অসীম সেট। এটা কোনগুলো? যেমন হচ্ছে শূন্য থেকে বড়, অর্থাৎ শূন্য বাদে সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাই হলো স্বাভাবিক সংখ্যার সেট। 4, 5 আপ টু অসীম সেট। তারপরে জেড হলো সকল পূর্ণ সংখ্যার সেট। পূর্ণ সংখ্যা কোনগুলো? শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সকল সংখ্যা হচ্ছে পূর্ণ সংখ্যা। যেমন হচ্ছে 0 প্লাস মাইনাস সাপোজ হচ্ছে 1,
প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 আপ টু সকল পূর্ণ সংখ্যার সেট। তারপর হচ্ছে কিউ, কিউ হচ্ছে কি মূলদ সংখ্যার সেট, সকল মূলদ সংখ্যার সেট সেট। আর কি মূলদ সংখ্যা, এর আগের অধ্যায়ে তোমরা দেখেছো যে মূলদ সংখ্যা কি, কোনগুলো সংখ্যা মূলদ, পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, যেটা হচ্ছে কি পি একটা পূর্ণ সংখ্যা, কিউ একটা পূর্ণ সংখ্যা। এই দুটা পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করতে পারলেই, বা যদি কোনো সংখ্যা পূর্ণ সংখ্যা হয়, তাহলে সেটা হবে কি মূলদ সংখ্যা। আচ্ছা, তারপর হচ্ছে রিয়াল নাম্বার, আর আর হচ্ছে কি রিয়াল নাম্বারের সেট বা বাস্তব সংখ্যার সেট, বাস্তব সংখ্যার সেট, বাস্তব সংখ্যার সেট, বা এটাকে বলা হচ্ছে কি রিয়েল নাম্বার, সেট অফ রিয়েল নাম্বার, বাস্তব সংখ্যার সেট বা সেট অফ রিয়েল নাম্বার। নাম্বার, এই ছিল প্রাথমিক আলোচনা। এরপর আমরা পরবর্তী লেসনে প্রশ্নগুলো সলভ করব। ধন্যবাদ সবাইকে।